প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা শ্যামা। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের একটা ক্লাস করব এবং ইউনিট 13 বা ইউনিট 13 এবং লেসন 3-তে বা লেসন 3-এ যে অংশটি রয়েছে সেটা নাম হচ্ছে ক্রাফটস ইন আওয়ার টাইম। আমরা এটা প্রথম অংশটা পড়ব। আমরা এক নজরে দেখে নিই আজকের লেসনে আমরা কি কি জিনিস কভার করব। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব, তারপরে সেই প্যাসেজে যে ওয়ার্ডগুলো থাকবে সেখানকার কিছু ওয়ার্ডের মিনিং জেনে নেব, তারপরে কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস থাকবে, যেটার মাধ্যমে আমরা এই লেসন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নেব। তারপরে থাকবে হোমওয়ার্ক। এসো তাহলে পড়া শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম দুটো প্যারা আজকে সিলেক্ট করেছি। এই প্যাসেজ থেকে প্রথম দুটো প্যারা আমরা আজকে পড়ব। একটু ছোট ছোট অংশে ভাগ করে নেব। প্রথম লাইনটা হচ্ছে, আগে বলে নিই যে আমাদের লেসনের নাম হচ্ছে কি, ক্রাফটস ইন আওয়ার টাইম, মানে আমাদের সময়ের কারুশিল্প অথবা আমাদের সময়ের হস্তশিল্প। A craft work is an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. ছোট ছোট করে অংশটা দেখি, এর মানে কি। ক্রাফট ওয়ার্ক বা হস্তশিল্প হলো শিল্পের একটি ব্যবহারিক রূপ। অ্যাপ্লাইড ফর্ম হচ্ছে ব্যবহারিক রূপ। এছাড়াও আরো কি বলা আছে, এটি একটি সোশ্যাল, সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য। পণ্য না বলে আমরা এটাকে সৃষ্টিও বলতে পারি। হস্তশিল্প মানে এটা তো একটা শিল্প, যেহেতু এটা শিল্প তাই আমরা সৃষ্টি বলবো। এটা একটা সামাজিক এবং সাংস্কৃতিক সৃষ্টি। কি করে এই সৃষ্টিটা? এখানে রিফ্লেক্ট বলে একটা ভার্ব আছে, ভার্বটার সাথে আইএনজি যোগ করা হয়েছে। তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে এই ওয়ার্ডটা দিয়ে আমরা একটা তথ্য পাবো। আমরা প্রায় এরকম প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে নাউন সম্পর্কে তথ্য জানার জন্য ব্যবহার করতে পারি। এটা এক ধরনের অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে দেখা যাক এই প্রোডাক্টটা কি করে। প্রোডাক্টটা রিফ্লেক্ট করে, কি রিফ্লেক্ট করে? দি ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন, লোককল্পনার বা মানুষের কল্পনার সামগ্রিক প্রকৃতিটা প্রতিফলিত করে। তার মানে ক্রাফট ওয়ার্কের মধ্যে দিয়ে মানুষের কল্পনার প্রকাশ ঘটে এবং মানুষের কল্পনার একটা সামগ্রিক প্রকৃতি ফুটে ওঠে এই ক্রাফট ওয়ার্কের মধ্যে দিয়ে। এবং ক্রাফট ওয়ার্কটা হচ্ছে ব্যবহারিক শিল্পরূপ। এছাড়াও জানলাম আমরা ক্রাফট ওয়ার্কটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য বা সৃষ্টি। দ্বিতীয় লাইনটা দেখি। দ্বিতীয় লাইনে আছে, আ ক্রাফট ওয়ার্ক which usually doesn't bear the signature of its maker retains a personal touch. A craft work, হস্তশিল্প, যেটাতে এর নির্মাতার কোনো স্বাক্ষর থাকে না। মানে নির্মাতা কখনো এতে স্বাক্ষর করে দেয় না, সই করে দেয় না, কিন্তু তবুও এতে একটা ব্যক্তিগত ছোঁয়া পাওয়া যায়। তবুও নির্মাতার একটা ব্যক্তিগত স্পর্শ ক্রাফট ওয়ার্ক ধরে রাখে। রিটেন মানে হচ্ছে ধরে রাখা। তার মানে সই না থাকলেও, নির্মাতার কোনো স্বাক্ষর না থাকলেও তার একটা ব্যক্তিগত স্পর্শ ক্রাফট ওয়ার্কে থেকে যায়। পরের লাইন, when we look at a 30-year-old Nokshi Katha, we wonder at its motifs and designs that point to the artistic ingenuity and the presence of the maker in it. আচ্ছা, আমরা যখন একটা 30 বছরের পুরনো নকশি কাঁথার দিকে তাকাই তখন আমরা বিস্মিত হই। উই ওয়ান্ডার। কি দেখে বিস্মিত হই? এটার কারুকার্য এবং নকশা দেখে বিস্মিত হই। সেই নকশা আবার কি পয়েন্ট করে, মানে কি নির্দেশ করে নকশাগুলো? এর মেকারের উপস্থিতি এবং মেকারের যে শৈল্পিক উদ্ভাবনী শক্তি, সেটা এই ডিজাইন এবং এই কারুকার্যের মধ্যে দিয়ে ফুটে ওঠে, আর আমরা সেটা দেখে অবাক হই, বিস্মিত হই। The fact that we don't know her name or any other details about her
doesn't take anything away from our appreciation of the artist. আমরা যে তার নাম জানি না অথবা তার সম্পর্কে কোনো তথ্যই জানি না, এরপরেও কিন্তু সেই শিল্পীর প্রশংসা করতে আমাদের কোনো অসুবিধে হয় না। মানে একটা আমরা এই শিল্পীর নাম জানি না, যে কে এই কাঁথাটা সেলাই করেছিলেন, তার সম্পর্কে কোনো তথ্যই জানি না, কিন্তু তবুও কি তার প্রশংসা করতে বা তার শিল্পকে দেখে মুগ্ধ হতে, শিল্পকে অ্যাপ্রিসিয়েট করতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাই প্রশংসার পথে এটা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তার পরিচয় না জানাটা প্রশংসার পথে কোনো রকম বাধা হয়ে দাঁড়ায় না। আচ্ছা, এটা হচ্ছে পরের লাইন। Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting. আচ্ছা, কাঁথার মধ্য দিয়ে যে অন্তরঙ্গ একটা কাঁথার যে অন্তরঙ্গ প্রকৃতিটা আছে এবং এর ভেতর দিয়ে যে স্পর্শগত অনুভূতিটা জেগে ওঠে, সেই অনুভূতিটার মধ্য দিয়ে কাজটা জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা, স্পর্শের অনুভূতি দিয়ে কাজটাকে জীবন্ত করে তোলে কাঁথা, এবং এটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, কাঁথার এই অন্তরঙ্গ প্রকৃতি এবং যে স্পর্শের অনুভূতিটা জাগিয়ে তোলে কাঁথা, তার মধ্যে দিয়ে সে কাজটাকে আরো জীবন্ত করে তোলে এবং আরো আকর্ষণীয় করে তোলে। A craft work is shaped by the interaction of individual creativity and community aesthetics, utility functions and human values. অনেক বড় বড় শব্দ, আমরা ছোট ছোট করে দেখি। ক্রাফট ওয়ার্ক শেপড হয়, ক্রাফট ওয়ার্ক গড়ে ওঠে কিসের মধ্যে দিয়ে? বাই দি ইন্টারাকশন। আচ্ছা, ইন্টারাকশনের মধ্যে দিয়ে। ইন্টারাকশনটাই সহজ, এর বাংলাটা যদি বলি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। মানে আমি একটা কিছু করলাম, তার জবাবে আর একজন একটা কিছু করলো, আমি একটা কিছু বললাম, সে একটা কিছু বললো, মানে একজনের সাথে আর একজনের ইন্টারাকশন হলো। মানে অ্যাকশন, শুধু অ্যাকশন না, ইন্টারাকশন, মানে অনেকের অ্যাকশন একসাথে, একজনের অ্যাকশনের জবাবে আর একজনের অ্যাকশন হচ্ছে, এভাবে ইন্টারাকশন শব্দটা তৈরি হলো। আচ্ছা, ক্রাফট ওয়ার্ক এরকম একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে গড়ে ওঠে, তাহলে তার মানে নিশ্চয়ই অনেকগুলো জিনিসের সাথে জড়িত। দেখি কি কি জড়িত, কিসের ইন্টারাকশনের মধ্যে দিয়ে হচ্ছে? ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি হচ্ছে প্রথম উপাদান, তার মানে ব্যক্তিগত সৃজনশীলতা। কার সৃজনশীলতা? নিশ্চয়ই আর্টিস্টের বা মেকারের, যে এটা বানাচ্ছে ক্রাফট ওয়ার্ক। তারপরের উপাদানটা কি? কমিউনিটি অ্যাস্থেটিক্স। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, কমিউনিটি অ্যাস্থেটিক্স। কমিউনিটি অ্যাস্থেটিক্স হচ্ছে কি? সাম্প্রদায়িক সৌন্দর্যবোধ, মানে সেই সম্প্রদায়ের যে সৌন্দর্যবোধটা আছে সেটা। ইউটিলিটি ফাংশনস, মানে ব্যবহারিক যে উপযোগিতা বা যে কার্যকারিতা। অ্যান্ড হিউম্যান ভ্যালুস, মানবিক মূল্যবোধ। আচ্ছা, চারটা জিনিসের নাম দেওয়া আছে। এই চারটা জিনিসের ইন্টারাকশনের মধ্যে দিয়ে একটা ক্রাফট ওয়ার্ক গড়ে ওঠে। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি মানে সেই নির্মাতার নিজের কিছু সৃজনশীলতা ছিল, সেটা ক্রাফট ওয়ার্কে ছাপ ফেলেছে, তার সৃজনশীলতা দিয়েই তো তিনি সেটা তৈরি করেছেন। কমিউনিটি অ্যাস্থেটিক্স, উনি যে কমিউনিটির পার্ট, যে সম্প্রদায়ের উনি অংশ, সেই সম্প্রদায়ের কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য বোধ আছে, সেই সৌন্দর্যবোধের প্রতিফলন পড়ে ক্রাফট ওয়ার্কের মধ্যে। আবার ইউটিলিটি ফাংশনস, যে ক্রাফট ওয়ার্কটা উনি বানাচ্ছেন সেটার একটা তো উপযোগিতা থাকতে হবে, সেটার একটা ব্যবহারিক কার্যকারিতা থাকতে হবে। যদি উনি একটা ঝুড়ি বানান, তাহলে সেই ঝুড়িটা একটা কার্যকারিতা আছে, যে এটা নিয়ে আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখলে তার ভিতরে কিছু জিনিস রাখতে পারবো, এটা হচ্ছে ওটার ইউটিলিটি ফাংশন। অ্যান্ড হিউম্যান ভ্যালুস, মানবিক মূল্যবোধও সেটার মধ্যে দিয়ে প্রকাশ পায়। সেটার গায়ে যদি কোনো নকশা করা থাকে ঝুড়ির মধ্যে, তাহলে সেই এলাকার মানুষের যে মানবিক মূল্যবোধগুলো, সেগুলো ওর মধ্যে দিয়ে ফুটে উঠতে পারে। আচ্ছা, পরবর্তী লাইনটা আমরা দেখি। It is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community
and subsequently of the market. আচ্ছা, আচ্ছা, it is distinguished, এটা বিশিষ্ট হয়ে ওঠে বা একটু আলাদা হয়ে ওঠে কিভাবে? by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. আচ্ছা, wider ব্যাপক এবং নিত্য পরিবর্তনশীল যে সাংস্কৃতিক আকাঙ্ক্ষা আছে সম্প্রদায়ের, সেই সাংস্কৃতিক আকাঙ্ক্ষার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার যে ইচ্ছে নির্মাতার, নিজেকে খুঁজে পাওয়ার সেই ইচ্ছের মধ্য দিয়ে হস্তশিল্প বা ওই শিল্পকর্মটা একটা বিশেষ পরিচয় পায়। এবং শুধু সম্প্রদায়ের মাঝেই না, বাজারেও সে তার নিজের একটা অবস্থান বা নিজের একটা পরিচয় সে রেখে যেতে চায়। কে রেখে যেতে চায়? নির্মাতা, তাই তো? সে নিজেকে খুঁজে পেতে চায়, লোকেট হিমসেলফ অর হারসেলফ, সে নিজেকে লোকেট করতে চায় ওই ব্যাপক নিত্য পরিবর্তনশীল সম্প্রদায় এবং বাজারের সাংস্কৃতিক আকাঙ্ক্ষার মাঝে সে নিজেকে, নিজের অবস্থানকে তুলে ধরতে চায়। আচ্ছা, এর পরবর্তী লাইনটা দেখি। But even when the market is an important factor, community aesthetics remains the factor determining the form and content of the craftwork. বাজার যদিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারপরেও সাম্প্রদায়িক সৌন্দর্য বোধটাই কিন্তু ক্রাফটওয়ার্কের বা হস্তশিল্পের আকৃতি এবং বিষয়বস্তু নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তার মানে বাজারেরও একটা ভূমিকা আছে, কিন্তু সাম্প্রদায়িক মূল্যবোধটা খুব বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা, the exquisite terracotta dolls from Dinajpur dating back to early 1940s that form a part of the Bangladesh National Museum's collection were mostly bought from village fairs by some patron. আচ্ছা, পোড়ামাটির যে পুতুলগুলো দিনাজপুরে পাওয়া গিয়েছিল, এবং কখন পাওয়া গিয়েছিল? 1940-এর প্রথম দিকে, 1940-এর দশকের প্রথম দিকে দিনাজপুরে পাওয়া যাওয়া পোড়ামাটির পুতুলগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহশালার একটা বড় অংশ জুড়ে আছে, এবং সেগুলোর বেশিরভাগই কেনা হয়েছিল কোনো একটা গ্রাম্য মেলা থেকে, এবং কিনেছিলেন কে? একজন পৃষ্ঠপোষক। আচ্ছা, তারপরে কি আছে? They were no doubt meant to be consumer items, but the dolls reflect community aesthetics in such a manner that the market has not been able to impose its own preferences on them. এগুলো নিঃসন্দেহে ভোক্তা পণ্য ছিল, ভোক্তার জন্য বানানো পণ্য ছিল, কিন্তু তারপরও ডলগুলো কি রিফ্লেক্ট করেছিল? ডলগুলো সম্প্রদায়ের যে সৌন্দর্য বোধ সেটা প্রতিফলিত করেছিল, এবং এমনভাবে প্রতিফলিত করেছিল যে মার্কেট বা বাজার নিজের কোনো পছন্দ সেই পুতুলগুলোর শিল্প পরিচয়ের উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি। তার মানে বাজার তার নিজের পছন্দ ওই পুতুলগুলোর উপরে আরোপ করতে পারেনি। আচ্ছা, তার মানে বাজারের চাহিদার দ্বারা বা বাজারের পছন্দ অপছন্দ দিয়ে পুতুলের সৌন্দর্যটা নির্ধারিত হয়নি। তাহলে কিসের দ্বারা হয়েছিল? অবশ্যই কমিউনিটি অ্যাস্থেটিক্স বা সাম্প্রদায়িক সৌন্দর্যবোধ। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের পড়াটা কিন্তু শেষ হলো। এখন আমরা শব্দ ধরে ধরে শিখব, কয়েকটা শব্দ শিখে ফেলি খুব দ্রুত। Let's learn some new words. প্রথম শব্দ ক্রাফটওয়ার্ক, অলরেডি জেনে গেছি হস্তশিল্প, এটা একটা নাউন। এটার সিনোনিম হতে পারে ম্যানুয়াল আর্ট, হ্যান্ডিক্রাফট, অ্যান্টোনিম হতে পারে মেকানিক্যাল প্রোডাক্ট। অ্যাপ্লাইড, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে ব্যবহারিক, আর একটা মানে হতে পারে প্রযুক্ত। সিনোনিমস কি কি? হ্যাভিং আ প্র্যাকটিক্যাল পারপাস,
used in a practical way. এ দুটো আসলে এক ধরনের মিনিং বা এক্সপ্লেনেশন বলা যায়। এর সিনোনিমাস দুটো কয়েকটা ওয়ার্ড হচ্ছে কি প্র্যাকটিক্যাল, অ্যাকশনেবল, অ্যাপ্লিকেবল। অ্যান্টোনিমস কি থিওরিটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, ইনঅ্যাপ্লিকেবল, ইমপ্র্যাকটিসেবল। ওকে, এরপর কি আছে সোশ্যাল। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে দলবদ্ধ। আমরা সাধারণত সবচেয়ে বেশি বলে থাকি সামাজিক। হ্যাঁ, সামাজিকও এটার একটা মানে। সিনোনিম হচ্ছে বুন, সোশিয়েবল, ক্লাবেবল, ক্লাবি, কম্প্যানিয়নেবল। অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টি সোশ্যাল, ইনসোশিয়েবল, ইন্ট্রোভার্টেড, অ্যালুফ। রিফ্লেক্ট এটা একটা ভার্ব, মানে হচ্ছে প্রতিফলিত করা। সিনোনিমস হচ্ছে রিভিল, রিপ্রোডিউস। অ্যান্টোনিমস এর মধ্যে আছে হাইড, কনসিল। রিটেইন এটা একটা ভার্ব, মানে হচ্ছে ধরে রাখা। সিনোনিমস এর মধ্যে আছে কিপ, কন্টিনিউ টু হ্যাভ, হোল্ড। অ্যান্টোনিমস এর মধ্যে আছে রিলিঙ্কুইশ, লিভ, অ্যাবান্ডন, অ্যাবডিকেট। ইনজেনুইটি এটা একটা নাউন, মানে হলো উদ্ভাবন শক্তি। সিনোনিমস এর মধ্যে আছে ক্রিয়েটিভিটি, স্কিল, অ্যাপটিটিউড, ক্লেভারনেস, ক্রিয়েটিভনেস, ইমাজিনেশন, ইমাজিনেটিভনেস। অ্যান্টোনিমস এর মধ্যে আছে আনপ্রোডাক্টিভনেস, আনপ্রোডাক্টিভিটি। ইন্টিমেট এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে অন্তরঙ্গ। সিনোনিমস এর মধ্যে আছে ক্লোজলি অ্যাকোয়ান্টেড, ফ্যামিলিয়ার, ক্রোনি, বসম। অ্যান্টোনিমস এর মধ্যে আছে ডিস্ট্যান্ট, ফার, রিমোট, আনকর্ডিয়াল, কোল্ড। ইন্টিমেট ভার্বও হতে পারে, ভার্ব হলে এটার মানে হতে পারে অবগত করা। সিনোনিমস এর মধ্যে আছে ইনসিনুয়েট, ইন্ডিকেট, ইনফার, অ্যালুড। ট্যাকটাইল অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে স্পর্শ দ্বারা বোধগম্য। সিনোনিমস এর মধ্যে আছে perceptible to the sense of touch, feelable মানে স্পর্শ দিয়ে বুঝতে পারি, এই জন্য এটাকে বলছে perceptible to the sense of touch. generate এটা একটা ভার্ব, মানে হচ্ছে সৃষ্টি করা। সিনোনিমস এর মধ্যে আছে ক্রিয়েট, প্রডিউস, ব্রিড, বিগেট। অ্যান্টোনিমস এর মধ্যে আছে destroy, steal, quench. interaction এটা একটা নাউন, মানে হলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। সিনোনিমস এর মধ্যে আছে মিউচুয়াল অ্যাকশন, কমিউনিকেশন। অ্যান্টোনিমস এর মধ্যে আছে ইনডিফারেন্স। ইন্ডিভিজুয়াল এটা একটা অ্যাডজেক্টিভ, এটা মানে হলো ব্যক্তিগত। সিনোনিমস এর মধ্যে আছে পার্সোনাল, প্রাইভেট, সোল। অ্যান্টোনিমস এর মধ্যে আছে কমন, ইউনিভার্সাল, জেনারেল, ইম্পার্সোনাল। ক্রিয়েটিভিটি এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হলো সৃজনশীলতা। সিনোনিমস এর মধ্যে আছে ইনজেনুইটি, ইনভেন্টিভনেস, স্কিল। অ্যান্টোনিমস এর মধ্যে আছে নন ক্রিয়েটিভিটি, আনস্কিলফুলনেস, ইনঅ্যাপ্টনেস। এস্থেটিক্স এটা একটা নাউন, সৌন্দর্যবোধ এটার মানে। সিনোনিমস এর মধ্যে আছে the state of having a sense of beauty, tastefulness, artistic taste, study of beauty. স্টাডি অফ বিউটি বললে এটার মানে হয়ে যাবে তখন নন্দন তত্ত্ব। আচ্ছা, এস্থেটিক আগে কি ছিল? এস্থেটিক্স, ওর শেষে একটা এস ছিল। এবার কি বলছি আমরা? এস্থেটিক, মানে এসটা বাদ গেছে। যখন এসটা বাদ যায় তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। মানে কি দাঁড়ায়? সৌন্দর্যবোধ সংক্রান্ত, নান্দনিক। সিনোনিমস এর মধ্যে আছে অ্যাট্রাকটিভ, বিউটিয়াস, এস্থেটিক। অ্যান্টোনিমস এর মধ্যে আছে গ্রুটেস্ক, হিডিয়াস। ডিস্টিংগুইশ ভার্ব হিসেবে আছে, মানে হচ্ছে প্রভেদ করা। সিনোনিমস এর মধ্যে আছে ডিফারেন্সিয়েট, ডিসক্রিমিনেট, সেপারেট। অ্যান্টোনিমস এর মধ্যে আছে কনফিউজ, মিস্টেক, কনফাউন্ড। অ্যাসপিরেশন এটা একটা নাউন, মানে হলো আকাঙ্ক্ষা। সিনোনিমস এর মধ্যে আছে অ্যাম্বিশন, অ্যাম্বিশাসনেস। এক্সকুইসিট এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে সৌন্দর্যপূর্ণ। সিনোনিমস এর মধ্যে আছে অ্যাকিউট, ম্যাগনিফিসেন্ট, এলিগ্যান্ট। অ্যান্টোনিমস এর মধ্যে আছে ইনএলিগ্যান্ট, আনরিফাইন্ড, ক্রুড। ইম্পোজ এটা একটা ভার্ব, মানে হচ্ছে আরোপ করা বা চাপানো। সিনোনিমস এর মধ্যে আছে ইনফ্লিক্ট, ফোর্স, প্রেস,
অ্যান্টোনিমস এর মধ্যে আছে রিমিট। কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস, কি ধরনের প্রশ্ন আসতে পারে এই প্যাসেজ থেকে? প্রথমটা এমসিকিউ, তার মানে হচ্ছে চারটা অপশন দেওয়া থাকবে, চারটা অপশনের মধ্যে একটা হবে রাইট আনসার, সেই রাইট আনসারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো কোয়েশ্চেনটা কি দেখি, এটাই হচ্ছে এমসিকিউ, কারণ আমার মাল্টিপল অপশন দেয়া থাকবে, সেই অপশনগুলোর মধ্যে থেকে আমরা বেছে নেব। The word generate means, generate মানে কি? আমরা কিন্তু দেখেছি generate মানে কি ছিল, সৃষ্টি করা। তাহলে কি হতে পারে? destroy, destroy মানে ধ্বংস করা, terminate মানে শেষ করে দেয়া, produce মানে উৎপন্ন করা, end মানে শেষ, শেষ করা। তাহলে জেনারেটের কাছাকাছি কি হচ্ছে? প্রডিউস। আমরা রাইট আনসার জেনে গেলাম সি, প্রডিউস। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ নকশিকাঁথা ফেমাস ফর? নকশিকাঁথা কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, প্রথম অপশনে বলছে ফর ইটস হিস্ট্রি। হিস্ট্রির কথা কি কিছু ছিল আমরা প্যাসেজে যা পড়লাম? মনে হয় না। ফর ইটস মেড বাই উইমেন, কারণ এটা মেয়েদের দ্বারা তৈরি। এটা সঠিক উত্তর হওয়ার কথা না। ফর ইটস এক্সক্লুসিভ ডিজাইন, এটা একটা ভালো অপশন হতে পারে। তারপরেরটা কি দেখি, ফর ইটস আর্টিস্টিক অ্যান্ড এস্থেটিক আসপেক্টস। আচ্ছা, এই ধরনের শব্দই কিন্তু প্যাসেজে বেশি ছিল। আর্টিস্টিক ইনজেনিউইটির কথা ছিল, এস্থেটিক আসপেক্টসের কথা ছিল, কমিউনিটি অ্যাস্থেটিক্সের কথা বলেছিল। তার মানে এখানে যেহেতু দুটো বৈশিষ্ট্য বলা আছে এবং আমাদের প্যাসেজের কাছাকাছি শব্দ এগুলোই, তার মানে এটা হচ্ছে আমার রাইট আনসার। ওকে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স আমরা একটু আগে এমসিকিউতে দেখলাম যে আমাদের উত্তর দেয়াই থাকে, আমরা খালি সঠিক উত্তরে সেখানে টিক দিলাম এমসিকিউ এর ক্ষেত্রে। ওপেন এন্ডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনো উত্তর দেয়া থাকবে না, প্রশ্নটা দেয়া থাকবে। সেই প্রশ্নটাই যে তথ্য আমার কাছে চাওয়া হবে সেই তথ্যটাকে আমি আমার নিজের ভাষায় লিখব, কিন্তু প্যাসেজ থেকে উত্তরটাকে খুঁজে নেব। এখানে কোয়েশ্চেনটায় বলা হচ্ছে কি হোয়াট ইজ আ ক্রাফট ওয়ার্ক, তারপরে একটা অথবার চিহ্ন দিয়ে বলা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ক্রাফট ওয়ার্ক। মানে কোয়েশ্চেনটা এটাও হতে পারে, আবার এরকম ভাবেও লিখতে পারে। আমি বুঝালাম যে প্রথমটার মানে হলো ক্রাফট ওয়ার্ক কি, তারপরে বলছে ক্রাফট ওয়ার্কের বৈশিষ্ট্য কি কি। তোমরা যারা খুব ভয় পাও প্রশ্নগুলো দেখলে, মনে হয় যে এত প্রশ্ন এতগুলো আমাকে মুখস্থ করতে হবে, আসলে তো মুখস্থ করার কিছু নেই, কারণ এটা একটা সিন প্যাসেজ। প্যাসেজের ভেতর থেকেই কোশ্চেন আসবে, অতএব মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না। আর যদি আগে থেকে প্রিপারেশন নিতে চাও, এবং অবশ্যই সেটা নেওয়া উচিত, তাহলে প্যাসেজটা খুব ভালো করে বুঝে রাখলে দেখবে যে আসলে কয়েকটা প্রশ্নের বাইরে এখান থেকে প্রশ্নটা তো করতে পারবে না। যদি ক্রাফট ওয়ার্ক থেকে প্রশ্ন করে তাহলে তোমার কাছে জানতে চাইবে ক্রাফট ওয়ার্ক কি, সেটা বললেও তুমি যে উত্তর লিখবে। যদি বলে ক্রাফট ওয়ার্কের বৈশিষ্ট্য কি কি, তাহলেও তো তুমি একই ধরনের কথাই লিখবে। তার মানে প্রশ্ন আসলে কয়েকটাই, মানে প্রশ্নের বিষয় কয়েকটাই, কিন্তু সেটা বিভিন্ন ভাষায় প্রশ্নগুলোকে করে। আচ্ছা, হোয়াট ইজ এ ক্রাফট ওয়ার্ক যদি বলে তাহলে তোমার উত্তরটা কি হতে পারে? প্যাসেজে কি ছিল এ সম্পর্কে ইনফরমেশন, যে ক্রাফট ওয়ার্ক কি। একদম প্রথম লাইনে ক্রাফট ওয়ার্ক সম্পর্কে কি বলা হচ্ছে, অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। তুমি লিখবে এই কথাটা। সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, এটাও ওর একটা পরিচয়, তুমি অবশ্যই এই কথাটাও ওখানে লিখে দিতে পারো। তাহলে এটা কি ধরনের সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট? It's a kind of social and cultural product which reflects the inclusive nature of folk imagination. এটা এমন একটা social and cultural product যেটি রিফ্লেক্ট করে লোককল্পনার সামগ্রিক প্রকৃতিকে। তাই তো? উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে। যখন বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ক্রাফট ওয়ার্ক, তখন তুমি এর সাথে আরো কয়েকটা লাইন যোগ করে দিতে পারো যে এটাতে মেকারের সিগনেচার থাকে না, কিন্তু একটা পার্সোনাল টাচ থাকে, এটার ভেতর দিয়ে আর্টিস্টিক ইনজেনিউইটি প্রকাশ পায়, মেকারের মোটিভ এবং ডিজাইনগুলো খুব অ্যাট্রাকটিভ হয়। এই কয়েকটা কথা, সেগুলো কিন্তু সব প্যাসেজের মধ্যেই আছে। তুমি জাস্ট সেগুলোকে খুঁজে বের করে একটু নিজের মতো করে লিখতে হবে, চেষ্টা করতে হবে যেন হুবহু ওই সেন্টেন্সগুলো তুলে না দিই। কয়েকবার যদি
তুমি নিজে থেকে পড়ো, তাহলে এই সেন্সটা তোমার নিজের ভিতরে গ্রো করার কথা। প্রয়োজনে তুমি বাসায় প্র্যাকটিস করবে আগের টেস্ট পেপারগুলো দেখে, এবং উত্তরগুলো মাঝে মাঝে লেখার চেষ্টা করবে। তাহলে তোমার একটা সেন্স গ্রো করবে যে কোন প্রশ্নের উত্তর তুমি কতটুকু লিখবে, বা ওই সময় তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে সম্পূর্ণ নতুন একটা প্যাসেজ হিসেবে পড়তে হবে না, যদি আগে থেকে পড়া থাকে এবং উত্তরগুলো জানা থাকে যে কোথায় কোথায় আছে কোন ধরনের ইনফরমেশন। আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। হুইচ অ্যাসপেক্টস অফ দ্য নকশি কাঁথা অ্যাট্রাক্ট আস দ্য মোস্ট? নকশি কাঁথার কোন বিষয়টি আমাদেরকে সবচাইতে বেশি অ্যাট্রাক্ট করে? এখানে বলাই ছিল, তাই না, মোটিভ আর ডিজাইন, এটা আমাদেরকে মানে উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইন। তার মানে কি, ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস অ্যাট্রাক্ট আস দ্য মোস্ট আমরা বলতেই পারি। অ্যান্ড the artistic ingenuity of the maker is also attractive, এরকম করে আমরা লিখতে পারি। আচ্ছা, পরের প্রশ্নটাই যায়। Does the maker of a craft work care for market? আচ্ছা, ক্রাফট ওয়ার্কের যে মেকার, তিনি কি মার্কেট সম্পর্কে কেয়ার করেন, মানে মার্কেটের তোয়াক্কা করেন, মার্কেট সম্পর্কে ভাবেন, মার্কেটের প্রতি তিনি কি মনোযোগী? ক্রাফট ওয়ার্ক যেহেতু এটা একটা মার্কেট প্রোডাক্ট, তাহলে the maker is supposed to care about the market. The maker is supposed to pay attention to the demands of his customers. But the maker of a craft work usually doesn't compromise with his sense of beauty or with the community aesthetics. এরকম আমরা কিন্তু বলতে পারি যে সে যদিও বাজারে তার ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা সম্পর্কে তিনি সচেতন এবং চাহিদার প্রতি তিনি মনোযোগী, কিন্তু তারপরেও তিনি কম্প্রোমাইজ করেন না। কিসের সাথে কম্প্রোমাইজ করেন না? তার সৌন্দর্য বোধের সাথে তিনি কম্প্রোমাইজ করেন না। হয়ে গেল আমাদের উত্তর। 4 নাম্বার কি? ইন দিস টেক্সট হোয়াট ইনফরমেশন ডু উই গেট অ্যাবাউট এক্সকুইজিট টেরাকোটা ডলস? এই টেক্সট থেকে আমরা সুন্দর চমৎকার পোড়ামাটির পুতুল সম্পর্কে কি তথ্য পাই? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য টেরাকোটা ডলস? মানে প্রশ্নটাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে যে তুমি পোড়ামাটির পুতুল সম্পর্কে কি জানো বা কি কি জানো। আমরা কি জানি? 1940 সালে পাওয়া গিয়েছিল। কোথায় পাওয়া গিয়েছিল? দিনাজপুরে পাওয়া গিয়েছিল। এটা কিন্তু প্যাসেজে আছে, দ্বিতীয় যে প্যারাটা আছে ওখানেই আছে। তখন কি করেছিলেন একজন প্যাট্রন, ওগুলো দ্য প্যাট্রন বট দোজ টেরাকোটা ডলস ফ্রম আ ভিলেজ ফেয়ার। তারপরে উনি কি করেছেন? উনি ওগুলোকে ন্যাশনাল মিউজিয়ামে দিয়ে দিয়েছেন, এবং ন্যাশনাল মিউজিয়ামে ওগুলো কি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এখন তাদের কালেকশনের, তাই তো? এই কথাগুলো প্যাসেজের মধ্যেই আছে, খুঁজে জাস্ট লিখে ফেলতে হবে। 5 নাম্বার কি বলছে? আ ক্রাফট ওয়ার্ক রিপ্রেজেন্টস আ ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার। ক্রাফট ওয়ার্ক রিপ্রেজেন্ট করে একটা জীবনধারা এবং কালচারাল ফ্লেভার, সাংস্কৃতিক ফ্লেভারকে তুলে ধরে। সাংস্কৃতিক ফ্লেভার এবং জীবনধারা ক্রাফট ওয়ার্কের মাধ্যমে ফুটে ওঠে। তুমি কি কথাটার সাথে একমত? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? তুমি কি এটার সাথে এগ্রি করো নাকি ডিসএগ্রি করো? তুমি যেটা করো এটাতে সঠিক উত্তর ওভাবে নেই। তুমি যদি ইয়েস মনে করো তাহলে তুমি লিখবে যে আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তুমি যদি মনে করো যে না, তুমি এটার সাথে একমত না, তুমি লিখবে যে আই ডু নট এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তোমার স্বাধীনতা আছে, কেমন? আচ্ছা, এবারে আমাদের প্যাসেজ কি বলে? আমাদের প্যাসেজ কিন্তু বলে যে কমিউনিটি অ্যাস্থেটিক্স ফুটে ওঠে এটার মধ্যে দিয়ে। কমিউনিটি অ্যাস্থেটিক্স যদি ফুটে ওঠে তাহলে কি কালচারাল ফ্লেভার অবশ্যই ফুটে ওঠে, তার মানে ওয়ে অফ লাইফও ফুটে ওঠে। এখানে কিন্তু আমাদের এগ্রি করারই কথা। তুমি যদি এখন বলতে চাও যে না, এখন তো এটা অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছে ক্রাফট ওয়ার্ক, এখন
বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্লেভারও আমরা খুঁজে পাচ্ছি ক্রাফট ওয়ার্কের মধ্যে দিয়ে। আমাদের দেশে পণ্যগুলো এখন অন্য দেশের স্টাইল অনুসরণ করে ক্রাফট ওয়ার্ক তৈরি করা হচ্ছে। আমরা যদি বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এখন বিভিন্ন ক্রাফট ওয়ার্ক তৈরি করাচ্ছে গ্রামের মেয়েদের দিয়ে, তাই কমিউনিটি অ্যাস্থেটিক্স সবসময় ফুটে উঠছে না। তুমি চাইলে এটা লিখতে পারো, কিন্তু আমাদের প্যাসেজে কিন্তু যেটা বলছে সেখানে এগ্রি করারই কথা আমাদের, কারণ কালচারাল ফ্লেভার এবং ওয়ে অফ লাইফ ফুটে উঠছে। ঠিক আছে, এবারেরটা কি, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য স্পেশাল অ্যাসপেক্টস অফ আ ক্রাফট ওয়ার্ক। ফ্লো চার্টের ব্যাপারটা কি, ফ্লো চার্ট হচ্ছে একটা শর্ট নোটসের মতো, ছোট ছোট করে নোট করা, তার ভেতরে ফুল সেন্টেন্স আমরা লিখি না, আমরা সেটাকে ছোট্ট ছোট্ট করে লিখি এবং খেয়াল রাখি যে প্রথম যে বক্সটা সেই বক্সটায় কি ফর্মে কিভাবে লেখা আছে। এখানে দেখো টপিকটা কি আগে সেটা বুঝতে হবে। শোয়িং কথাটার পরে টপিক থাকে, যে একটা ফ্লোচার্ট বানাও, কি দেখিয়ে ফ্লোচার্ট বানাও, কি করতে হবে ফ্লোচার্টের মধ্যে, দি স্পেশাল অ্যাসপেক্টস অফ এ ক্রাফট ওয়ার্ক, ক্রাফট ওয়ার্কের স্পেশাল অ্যাসপেক্টগুলো কি কি, বিশেষ দিকগুলো কি কি। এটা কিন্তু একদম প্রথম প্যাসেজে, মানে প্যাসেজের প্রথম প্যারাতেই কিন্তু উত্তরগুলো আছে। ওখানে বলা আছে অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, সেটাই এখানে লিখেছে অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। তারপরে ওই লাইনের ভেতরেই কিন্তু আছে সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, ওটাকেই আমরা লিখে দিয়েছি। আচ্ছা, অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট কথাটার মধ্যে দেখতে হবে এখানে কি আমরা জিরান্ড দিয়ে করছি, ইনফিনিটিভ দিয়ে করছি, অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে করছি, নাকি শুধু নাউন দিয়ে করছি। একটু খেয়াল করি, এখানে বলা আছে কি ব্যবহারিক রূপ, কিসের, শিল্পের, শিল্পের ব্যবহারিক রূপ, তার মানে রূপ, এই যে ফর্ম, এইটা হচ্ছে মূল কথা, আমার নাউন, তার মানে নাউন আছে, সেই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে অ্যাপ্লাইড, এই ধরনের পাস্ট পার্টিসিপল দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই ভার্ব, সেই অ্যাপ্লাইড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড, এই পাস্ট পার্টিসিপলটাকে আমি ফর্মের আগে বসিয়ে দিলাম, আর এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। একইভাবে তাহলে আমি অন্যগুলোকেও করতে পারি, অ্যাডজেক্টিভ সহ একটা নাউন বসিয়ে দেবো। তাহলে এখানে আমার সোশ্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কালচারাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এরা দুটোতে মিলে প্রোডাক্ট সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, প্রোডাক্টকে মডিফাই করছে। সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, মানে এটা এককে তো বললাম এটা হচ্ছে শিল্পের রূপ, ফর্ম, আবার বললাম এটা একটা পণ্য, কি ধরনের পণ্য, সোশ্যাল এবং কালচারাল পণ্য। এরপরে কি হচ্ছে, এটা একটা রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন কি, এটা একটা নাউন ফর্ম, টিআইওএন শেষে থাকলে সেটা একটা নাউন ফর্ম, রিপ্রেজেন্টেশন। আচ্ছা, কিসের রিপ্রেজেন্টেশন, ফোক ইমাজিনেশনের রিপ্রেজেন্টেশন। এগুলোও কিন্তু প্যাসেজের মধ্যে প্রথম লাইনের মধ্যেই এই ইনফরমেশনগুলো সব ছিল। এরপরে কি বলছে, ওয়ান্ডারফুল মোটিভস অ্যান্ড ডিজাইনস, এটাও আছে আমাদের ফ্লোচার্টের মধ্যে। তারপরে দ্য ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স, এক্ষেত্রে তোমরা বলতে পারো যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি এবং কমিউনিটি অ্যাস্থেটিক্স ছাড়াও আরও দুটো ছিল ওখানে, সে দুটো কোথায় গেল, সে দুটো আমরা লিখিনি, কারণ হচ্ছে চারটা লেখার কোনো দরকার নেই, ইন্টারাকশন একাধিক হলেই হচ্ছে। তো আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি যেহেতু বলেছি, এর সাথে আমি কমিউনিটি অ্যাস্থেটিক্সটা যোগ করে দিলেই হচ্ছে। চারটা যদি তুমি লিখতে চাও তাহলে তোমার বক্স অনেক বড় করতে হবে, খাতায় অতখানি জায়গা তুমি নাও পেতে পারো, তাই আমরা দুটো দিয়েছি। আচ্ছা, 6 নাম্বার কি, এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশনস, প্রতিনিয়ত পরিবর্তনশীল সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, এটার কথাও আমরা ওখানে পেয়েছি। আচ্ছা, এবারে আমরা একটু টেবিল দেখি। টেবিলে কি বলছে, কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য গিভেন ইনফরমেশন। ইনফরমেশন কিছু দেয়া আছে, কিছু মিসিং থাকবে। টেবিলের সিস্টেমটা হচ্ছে এটা একটা ফুল সেন্টেন্স, সেই ফুল সেন্টেন্সের কিছু কিছু অংশ তারা মিসিং রাখবে, আমরা সেই মিসিং অংশটুকু দিয়ে দিয়ে জায়গাটা পূরণ করে ফুল সেন্টেন্সটাকে কমপ্লিট করব। মানে এটা একটা পাজলের মতো, কিছু পাজলের কিছু অংশ মিসিং তারা নিজের কাছে রেখে দিয়েছে, পাজলগুলো জোড়া লাগালে এটা একটা ফুল সেন্টেন্স হয়ে যাবে। তো আমাদের এই অংশটুকু মিসিং। আচ্ছা, আমরা এগুলো পূরণ করার আগে উপরে পড়ে নেব কি লেখা আছে। লেখা আছে কি, হু অর হোয়াট, তার মানে সেন্টেন্সের শুরুতে তো থাকে সাবজেক্ট, তাহলে কে অথবা কি
এরকম একটা জিনিস এখানে বসবে এবং সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, অবশ্যই এটা সাবজেক্ট। ইভেন্ট আর অ্যাক্টিভিটি, ইভেন্ট অ্যাক্টিভিটি কাজ বোঝাচ্ছে, সেন্টেন্সে কোন অংশে কাজ বোঝায়, ভার্ব দিয়ে কাজ বোঝায়। এখানে লেখা আছে ওয়্যার অথবা প্লেস, মানে কোন জায়গায় হচ্ছে কাজটা সেটা। এই জায়গাটা ফাঁকা আছে, তার মানে এখানে কিছুই করতে হবে না, মানে এই সেন্টেন্সে এটা ফাঁকা আছে। when মানে কখন, এটাও ফাঁকা আছে, এই ঘর নিয়ে আমার কিছু করতে হবে না। আচ্ছা, এখন আমরা দেখি যে এই অংশটুকুতে বলছে ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, একটা শিল্পের একটা ব্যবহারিক রূপ। আচ্ছা, কি শিল্পের ব্যবহারিক রূপ কি, ইজের আগে তাহলে কি বসবে, কোন জিনিসটা শিল্পের ব্যবহারিক রূপ, সেটা নিয়েই আমরা এতক্ষণ কথা বলেছি। আ ক্রাফট ওয়ার্ক, তাহলে এটার উত্তর হবে আ ক্রাফট ওয়ার্ক। আচ্ছা, এর পরের সেন্টেন্সটাই দেখি। ক্রাফট ওয়ার্ক আছে মানে সাবজেক্টের যেটা ঘর, এই ঘরটা তো সাবজেক্টের, এই কলামটা সাবজেক্টের, এখানে সাবজেক্ট দেওয়া আছে, ভার্বও আছে, রিটেন্স আ পার্সোনাল টাচ, আবার ওয়্যারও দেওয়া আছে ইন ইট, তাহলে নাই কি ওয়েন, কোন সময়। আচ্ছা, কোন সময়ে ক্রাফট ওয়ার্ক ব্যক্তিগত স্পর্শকে ধরে রাখে। আমরা দেখি প্যাসেজে কি বলা আছে, তোমাদের সাথে অবশ্যই তোমরা বইটা মেলে তারপরে এই জিনিসটা সমাধান করতে বসবে, ভিডিওটা দেখতে বসবে। আমাদের বইয়ে আছে সিগনেচারের কথা, পার্সোনাল টাচের কথা কোথায়, দ্বিতীয় লাইনে আছে, ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার রিটেন্স দ্য পার্সোনাল টাচ। আচ্ছা, পার্সোনাল টাচ ধরে রাখে, যেটি সাধারণত মেকারের সিগনেচার বিয়ার করে না। ও আচ্ছা, মেকারের সিগনেচার যখন থাকে না সেই সময়েও পার্সোনাল টাচ ধরে রাখে। আচ্ছা, তাহলে আমরা ওয়েনে দিয়ে দেব যে ইন অ্যাবসেন্স অফ ইটস মেকার অথবা ইন অ্যাবসেন্স অফ দ্য সিগনেচার অফ ইটস মেকার, মানে মেকারের স্বাক্ষরের অনুপস্থিতিতে পার্সোনাল টাচ ধরে রাখে। আচ্ছা, পরেরটাই দেখি, পরেরটায় সাবজেক্টই মিসিং, তাহলে আমার সাবজেক্ট খুঁজে আনতে হবে। এখন ইভেন্ট ভার্বটা আগে দেখি, ভার্বটাতে বলছে ওয়ান্ডার, এরপরে এই অংশে কিছু করতে হবে না, ওয়েনটাও ফাঁকা রেখেছে তারা। আচ্ছা, ওয়ান্ডার কে করে আমরা আগে খুঁজে দেখি, ওয়ান্ডার শব্দটা প্যাসেজে কোথায় আছে। when we look at a 30-year-old নকশিকাঁথা we wonder। আচ্ছা, we wonder, কে ওয়ান্ডার করে, আমরা, তাহলে আমরা যেহেতু ওয়ান্ডার করি তার মানে ওটাই হচ্ছে সাবজেক্ট। ওকে, উই, এখানে উই হবে, উই ওয়ান্ডার। কোথায় ওয়ান্ডার করি দরকার নেই, কখন ওয়ান্ডার করি বলেছে, when we look at a 30-year-old নকশিকাঁথা। আচ্ছা, তাহলে যখন আমরা 30-year-old নকশিকাঁথার দিকে তাকাই, আমরা ওটাই কিন্তু বসিয়ে দিতে পারি, আমরা লিখতে পারি we wonder when we look at a 30-year-old নকশিকাঁথা। আচ্ছা, এরপরে কি বলছে, মোটিভস অ্যান্ড ডিজাইনস অফ এ নকশিকাঁথা, নকশিকাঁথার মোটিভ আর ডিজাইন, এই কথাটা কোথায় আছে, এই কথাটা আছে হচ্ছে ওই যে সেন্টেন্সটা এখন দেখলাম, when we look at a 30-year-old নকশিকাঁথা, ওখানেই আছে মোটিভস অ্যান্ড ডিজাইনস এর কথা। মোটিভস অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট টু দি আর্টিস্টিক ইনজেনুইটি, এখানে ভার্ব নাই আর সাবজেক্ট বানানো হয়েছে মোটিভস আর ডিজাইনসকে, তাহলে নকশিকাঁথার মোটিভস আর ডিজাইন মানে কারুকার্য আর নকশা কিছু কি করে এখানে বলছে যে দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনুইটি। ও আচ্ছা, তার মানে মোটিভস আর ডিজাইন কি করে, আর্টিস্টিক ইনজেনুইটিকে প্রকাশ করে। তাহলে আমরা এখানে যদি লিখে দিই যে পয়েন্ট টু দি আর্টিস্টিক ইনজেনুইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে যাবো। 6 নম্বরে সাবজেক্ট নাই, কিন্তু বলছে ডিজায়ার্স টু লোকেট হিমসেলফ অর হারসেলফ। আচ্ছা, কে নিজেকে লোকেট করতে চায়, আমরা প্যাসেজ পড়ার সময় কিন্তু দেখেছিলাম যে ব্যাপক এবং নিত্য পরিবর্তনশীল সাংস্কৃতিক আকাঙ্ক্ষার মাঝে, মানে সম্প্রদায়ের ব্যাপক এবং নিত্য পরিবর্তনশীল সাংস্কৃতিক আকাঙ্ক্ষার মাঝে কে নিজের অবস্থানটা খুঁজে পেতে ইচ্ছুক, মেকার, আর্টিস্ট। তাহলে আমরা এখানে দি মেকার লিখে দিতে পারি। এরপর সেন্টেন্সে কি, দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস ফর্ম আ পার্ট অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামস কালেকশন। এখানে 7 নম্বরে জায়গাটা ফাঁকা আছে, কোথায় ফাঁকা এটা, ওয়ার। আচ্ছা, কোথায়ের অংশটুকু ফাঁকা, কখনের অংশটুকু ফাঁকা, তাহলে আমরা খুঁজে বের করি যে কোথায় টেরাকোটা ডলসের কথা বলা আছে। দ্বিতীয় প্যারার মাঝামাঝি অংশে, দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস ফ্রম দিনাজপুর ডেটিং ব্যাক টু আর্লি 1940s। আচ্ছা, কোথায়ের প্রশ্নটা আমরা ওখানে পাচ্ছি ফ্রম দিনাজপুর, তাহলে আমরা এখানে ফ্রম দিনাজপুর,
কথাটা লিখতে পারি ওয়্যারের জায়গায়, আর হোয়েনে আমরা এই যে 1940s এর ইনফরমেশনটা দিয়ে এটা পূরণ করতে পারি। এখানে শুধু দিনাজপুর কেউ লিখবে না কখনো, তোমাকে সেন্টেন্সগুলোর প্রিপোজিশন তোমরা অনেক সময় মিসিং রাখো, সেটা রাখলে কিন্তু সেন্টেন্সটা মেলে না। তাহলে আমাকে ফ্রম দিনাজপুর বলতে হবে। এই টেরাকোটা ডলগুলো কোথায় থেকে? দিনাজপুর থেকে। হঠাৎ করে তুমি যদি এমনি দিনাজপুর লেখো, পোড়ামাটির, তুমি লিখলে পোড়ামাটির পুতুল, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম কালেকশনের অংশ জুড়ে আছে দিনাজপুর, তাহলে তো হলো না। দিনাজপুর থেকে আনা পোড়ামাটির পুতুল, তাই না? তাহলে তোমাকে ফ্রম কথাটা দিতে হবে, আর এখানে তুমি বলবে ডেটিং ব্যাক টু দ্য 1940s এর যে ইনফরমেশন, ওটা দিয়ে তুমি পূরণ করবে। আচ্ছা, আমরা শেষ করিনি এই জায়গাটা এখনো, আমরা তাই এটা একটু দেখে নিই। সাম প্যাটার্ন, দুটো লাইন আছে, আর সাম প্যাট্রন, এটা হচ্ছে সাবজেক্ট। প্যাট্রন কি করেছিল? প্যাট্রন কি করেছিল সেই জায়গাটা মিসিং রেখেছে। ফ্রম ভিলেজ ফেয়ার আছে, গ্রামের মেলা থেকে প্যাট্রন কিছু একটা করেছিল। কি করেছিল আমরা যদি প্যাসেজে পড়ি তাহলে আমরা দেখব সে কিনেছিল। এখন আমরা যদি এখানে, এগুলো সব প্রেজেন্ট টেন্সে আছে, এখানেও আমি প্রেজেন্ট টেন্সে দিলে সাম প্যাট্রন বাই বা বাইস দিতে পারি, কিন্তু ঘটনাটা ঘটেছিল কিন্তু অনেক আগে, এবং আমার প্যাসেজেও লিখেছে, সেন্টেন্সটা আছে কি, were mostly bought from village fairs, were bought, আমরা এটা past tense এবং প্যাসিভ ভয়েসে আছে ওটা, কিন্তু ওখানে প্যাসিভ ভয়েসে আছে কারণ বাই সাম প্যাট্রন দিয়েছে, আর এখানে অ্যাক্টিভ ভয়েসে দিয়েছে। সাম প্যাট্রন দিয়ে যেহেতু শুরু করেছে, অর্থাৎ এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে করব, কারণ এখানে সাম প্যাট্রন শুরুর দিকে চলে এসছে, এখন আর বাই দিয়ে নেই। তাহলে আমরা এই অংশটুকুতে সে কি করেছিল, ইট ওয়াজ বট বাই হিম, তাই তো? তাহলে হি bought it করে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। So some patron bought from village fairs. ওকে, এবার কি হবে? bought, শুধু bought না দিয়ে আমরা এখানে bought terracotta dolls কথাটা দিয়ে দেবো। হ্যাঁ, some patron bought terracotta dolls from village fairs। 10 নম্বরের সাবজেক্ট ফাঁকা, has not been able to impose its own preferences on terracotta dolls। আচ্ছা, পোড়ামাটির পুতুলের উপরে নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে পারেনি। কে পারেনি? মার্কেট। তাহলে উত্তর হবে দ্য মার্কেট। এবারে একটা হোমওয়ার্ক দেখে নিই। হোমওয়ার্কটা কি? মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ক্রাফট ওয়ার্ক। ফ্লো চার্টের বিষয়বস্তুটা কি? এমন কিছু ফ্যাক্টর লেখো যেটা ক্রাফট ওয়ার্কে ইনফ্লুয়েন্স করে। প্রথমটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, ব্যক্তিগত সৃজনশীলতা। আমরা খুব ভালো করে জানি, এর সাথে আরও কিছু শব্দ ওখানে ছিল, সেই শব্দগুলো আমরা একটা একটা করে এখানে বসাবো এবং আমরা দেখে নেব যে এখানে কিভাবে জিনিসটা করা আছে। ক্রিয়েটিভিটি একটা নাউন, আর ক্রিয়েটিভিটিকে মডিফাই করছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল একটা অ্যাডজেক্টিভ, তো আমরা ওভাবেই অ্যাডজেক্টিভ এবং নাউন সহ বসিয়ে কিন্তু বাকি 5টা ঘর কমপ্লিট করে দিতে পারি, এবং সেগুলো সবই হতে হবে এমন কিছু ফ্যাক্টর যেগুলো ক্রাফট ওয়ার্ককে ইনফ্লুয়েন্স করে। কেমন? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্রাফট ওয়ার্কের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। তোমাদেরকে অনেক ধন্যবাদ। ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।